এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে বিভ্রান্তিত হয়ে অনু ছাতা তুলতে দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার বড় করে আবারও ছাতা নামিয়ে নেয় অনু, বলে, আপনি সবসময় রাতের বেলা উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো। কি বললেন? প্রত্যয় এবার নিজের হাতটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম, নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। তৎক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়। আপনার মা তো কোম্পানির চেয়ার ওম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃতিক ভাইয়ার সম্পর্কের জটিলতা তো জানিনি। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করেছে, সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমার তো এসব কোনো অধিকার নেই, তাই নিজের আর ওর হাত খরচ মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটার ব্যবস্থাই করা আর কি। অনুর আত্মসম্মান প্রয়োগ করে নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এত দূরে এসেছে। অনুর কথার টোনে তাই স্পষ্ট বোধগম্য হতো প্রত্যয়ের। তাই ওসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো। আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডের ছোড়া তরতাজা তীরের ফলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানি চেয়ে বলল। প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে। প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কুরবান। প্রত্যয়ের সাথে সাথে অনুও নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। অন্ধকার বদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ ওর শরীরে যে জ্বরের দাবদাহের সূচনা হয়েছিল আজ প্রায় 5 দিনের মাথায়, তাই একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও ওরু যে পড়ে সবার কাছে নিজের অসুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল লেখনদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান, সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডোরে। রুম থেকে বেরিয়ে করিডোর ধরে সামনে এগোচ্ছে ওরও, সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা মাইক্রোইকোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজায় এসেই থামলো অরু। সেই যে প্রথম দিনে সে কৃতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌকাঠ অবধি মারায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো। যে করেই হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটি যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আর তারপরে ভার্সিটি থেকে সোজা লিখন ভাইয়ের সাথে ট্যুরে। সেই কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছে ওরও। নক করতে কেমন যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃতিক কি না কি করছে কে জানে। দেখা গেল নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে আকস্মাৎ থাপ্পড় লাগিয়ে দিল দুগালে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জগিয়ে শেষমেশ দরজায় টোকা মারিয়ে দিল অরু। সঙ্গে সঙ্গে ভিতর থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। কি চাই? অরু বাইরে থেকেই জবাব দিল। কিছু চাই না, একটু একটু। অরু কথা শেষ করার আগেই কৃতিক বলল। দরজা খোলা আছে। কৃতিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়ে ঝুড়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই অরু দেখতে পায় কৃতিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনের ট্রাউজার আর টি শার্ট দুটোর রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডাউল পারফিউম আর মাতাল করা পুরুষালী গন্ধ মোমো করছে। কৃতিকের রুমে কৃতিকের সামনে দাঁড়িয়ে অরু বেহায়ার মতো মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণেই পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে অরুর অন্য মনটা বলে ওঠে,
ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তওবা তওবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃতিক ভ্রু কুচকে বলল। কিছু বলার থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল। মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। ওর পড়া বুঝতে এসেছে, তাও কৃতিকের কাছে? ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই ঘাপলা আছে। সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে কৃতিক। তবুও ওরুর উদ্দেশ্যটা ধরার জন্যই বলল। আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর ওরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। অরু ঠোঁট উল্টে বলল। এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি আমার, স্টুডেন্টের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শেখাতে হবে না, এসব কর্তব্যের ধার ধারে না আমি। অরু জানে ও কিছুতেই কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল। দিন না প্লিজ। অরুর অনুরোধে বোধহয় কাজ হলো। কৃতিক অরুর মুখের উপরে নিজ তোয়ালাটা ছুঁড়ে মেরে বলল। ঠিক আছে, বুঝিয়ে দেব, তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে, পা উঁচু করে। দু আঙ্গুলের উপরে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে, তার আগে কৃতিটুকুকে ঠেলে সরিয়ে দিয়ে বলল। হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ করলে সেটাও ঠিকমতো করতে পারিস না, বিয়ে হয়ে গেলে তখন কি করবে? অরু মিনমিনিয়ে বলল। খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? অরু না সূচক মাথা নাড়ল। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলে। খবরদার কাছে আসবি না, যা বলার ওখানে দাঁড়িয়ে বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না, ব্যাস। অরু অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তির্যক চোখে অরুর আগনা গোনা পরক করছে। কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সব কিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখা ফর্সা শরীরটা যেন জ্বলজ্বল করছে ওর। দেখলে কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক অরুর উদ্দেশ্যে বলে। তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করলো, গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপরে টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই 1 ঘন্টায় অরু 5 মিনিট ঠিক মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখন ভাইয়ের কথা ভেবেছে, কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সব কিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হয় রুমের সব আসবাবপত্র মুখ গোমড়া করে বসে আছে। যেমন মালিক তেমন তার ঘর, বোরিং। কি বোরিং? কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল অরু। মুখ ফুসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল। আপনাকে বলিনি, রুমের কথা বলছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীর্যতার ভাব টেনে এগিয়ে এসে অরুর গাল চেপে ধরে বলল। আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্তচক্ষুর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে অরু বলে। আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন, কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে অরু বলে। একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রহ তাকিয়ে রইল অরুণ মুখের পানে, তারপরে বেশ সাবলীলভাবে জবাব দিল। ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে অরুর বুক থেকে যেন পাথর নেমে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানে তো ওর আর কোনো কাজ নেই। তাই নাচতে নাচতেই বেরিয়ে গেল রুম থেকে। বুকে 2 হাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পেনে তাকিয়ে কৃতিক বলল। কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস। কথাগুলো বলার সময় অগ্নিস্ফুটলিঙ্গের মতোই চোখ দুটো জ্বলজ্বল করছিল ওর। বিকেলবেলা অ্যালিসা আর অর্ণব এসেছে ক্যাথলিনের ডরমিটরিতে। গত 1 সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিস নেই। অ্যালিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকেই বিভিন্ন প্রকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা
বারবার জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন এলিসাকে এইসব টাকা পয়সার পোকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শ্যুট করে মেরে ফেলা হবে। অ্যালিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক একই কৌশলে এলিসাকে ওই পাপের খেলায় সম্মিলিত করেছিল ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে তার গ্যারেন্টি কি? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। সেবার কৃতিক, অর্ণব আর সায়রের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল এলিসা, অথচ বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যি ওর বাবা জুয়ারিদের হাতে মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে গুমট হয়ে কুণ্ডলি পাকানো এত এত দুশ্চিন্তার মাঝেই ক্যাথরিনের সাথে কী থেকে কী হয়ে গেল। ওর বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে ভাবতেই লজ্জায় মাথা কাট যাচ্ছে অ্যালিসার। ক্যাথলিন মেয়েটা জেকেকে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফোঁসফোঁস করছে অ্যালিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথলিনের আগেই বোঝা উচিত ছিল ওর যার লেজে পা দিয়েছে সে কোনো ডোরাসাপ না, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। অ্যালিসা ভ্রু কুচকিয়ে করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতে হলো। একটা মেয়ের চুলের জন্য ঠিক কতটা ইমোশন ধরে রাখে তোরা ছেলেরা আদৌ কি বুঝিস না? ভালো বলিস আর খারাপ বলিস, যে কে একটা হার্টলেস। একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারও? ক্যাথলিন যখন অরুর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল। অর্ণবের কথার ডরমিটরির গেটে এসে হাঁটার গতি থেমে যায় অ্যালিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাথলিনও অরুকে ব্যাক স্টেজের বেসমেন্টে আটকে রেখেছিল। আরও একবার চমকালো অ্যালিসা, মুখ ফুটে পড়ল, ক্যাথ হঠাৎ এসব কেন কেন করতে চাপে? অর্ণব অ্যালিসার হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারও প্রশ্ন। চল এবার ক্যাথলিনকে দেখে আসি। অ্যালিসা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল, হাত ধরেছিস কোন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব, তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা, সেই অধিকারে ধরেছি। এখন চুপচাপ চল। ডরমেটরিতে এসে একটানা আধা ঘন্টা যাবৎ ডাকাডাকির পরে রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বিভৎস, দেখে বোঝা যাচ্ছে সারা দিন রাত একাকার করে কেটেছে। বাঁধের মুখের বেরি হ্যাট দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কি নেই বোঝা যাচ্ছে না। অ্যালিসাকে দেখে পুনরায় আরও এক দস্তর কেঁদে ভাসল ক্যাথলিন। কাঁদতে কাঁদতেই বলল, অ্যালিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো। এসব মানে? ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কৃতিকের বাসায় ইলেকট্রিসিটির শকটাও কৃতিক ইচ্ছে করেই দিয়েছে। ক্যাথলিনের কথায় অ্যালিসা অর্ণবের চোখ কপালে। অ্যালিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃতিক করেছে? জেকে ভাইয়া নিজের মুখে বলেছেন। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছ, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শকটা আমিই দিয়েছি। আর আজ আবারও একই ভুল করছো, তাই আজও শাস্তি দিব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতেই পারছিলাম না, কি ভয়ঙ্কর দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড়িয়ে বলল, সায়র ওয়াজ কমপ্লিট রাইট। হি ইজ আপসেট উইথ হিজ স্টেপ সিস্টার হলিসিট। মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। তার উপরে মনের মানুষটার মন যদি হয় অন্য কারোর দখলে। এতদিন ধরে কৃতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তা সরাসরি অনুভব করলো অরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দঘর দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়ায় নিখিলের কিছুই আসে যায় না। সকাল সকাল বাসে উঠে ওর যখন নিজের পাশে
বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে ওরু দেখতে পায় নিখিল ভাই আর তার বিদেশিনী বান্ধবী ইতিমধ্যেই বাসে উপস্থিত। তারা কী নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেই দিনের মতোই। ওরু এসেছে কি আসেনি সেই দিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। ওরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে ওরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শোধায়, আচ্ছা সায়ানি, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে, হতেও পারে, আবার নাও হতে পারে। ওরু ভিতরে ভিতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনটা নয় তো এই বিদেশিনীর নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে ওর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব ওরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে উঁচু চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। ওরু সকাল থেকে নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করেছে না করেছে সবাই আড়ালে খেয়াল রেখেছে, কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করেই সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে অরুণ নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের, খুঁজেও পেয়েছিল খুব সহজে। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পাবে তা কল্পনাতেও ভাবেনি অরুণ। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পেছনে ছুটছে ও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃতিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পিছনে ছুটতে ছুটতে আজ এত দূরে চলে এসেছে ঘর কোনো মেয়ে ওরও। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোট্ট রাস্তায় কাঁটা বিলিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধ হয় হু হু করে বাড়ছে, নীরব অশ্রু জলে ভিজে যাচ্ছে গ্রীবরা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন অরুর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়? অরুও দাঁড়িয়ে রইতে পারল না। কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসম মাটিতে। ঘাস আবৃত জমি দু হাত চাপড়াতে চাপড়াতেই বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোবাসবেন, তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালেই ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার কথাতে সবাইকে মিথ্যা বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেমে পড়ে কি এত সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতেই আকস্মাৎ থেমে গেল অরু। তড়িৎ গতিতে পিছনে তাকিয়ে দেখল পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে আছে জায়ান কৃতিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভার সাইজ টি শার্ট। অরু বুঝতে পারছে না কৃতিককে দেখে ও কি খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? অরু নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপরে হুট করেই বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনেই আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে অরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে দাঁড় করায়। অতঃপর দাঁতে দাঁত পিষে বলল, বিশ্বাস করো রু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে আমার, কিন্তু কি জানিস তো, আমি সেটা পারবো না। কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কৃতিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলের দিকে তাকালো, যারা এখন গভীর চুম্বনে মত্ত। হি ইজ আ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনের সাথে একত্র লিপস্টিক ধরে আছে, পাস্টারটা। অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুজনের সাথে একই সাথে কিভাবে কি? অরুর প্রশ্নেই কৃতিক ঠোঁট টিপে হাসল। কষ্ট পেয়ে মেয়েটা বোধ হয় বুধ বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথার জবাব দিয়ে বলে, ট্রায়াল রিলেশনশিপ, এর বেশি বোঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল। একদিনে ঠিক কতগুলো শখ নেবে বুঝতে পারছে না ওর। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমন পাতা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লেবয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম।
বাইকের চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। ওরও ভ্রম ভেঙে গেলেও ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলে, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবে? কৃতিকের কথায় ওরও আবারও অসহায় দৃষ্টিতে নিখিলের দিকে তাকায়। পরক্ষণেই চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কখনো না। তাহলে কিভাবে যাবে? ওরও মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল। আমি মেয়ে মানুষকে বাইকে উঠাই না। ওরু দৌড়ে এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এ জীবনে। কৃতিক ওরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যাই চাইবেন তাই দেব, চলুন এখন। কৃতিক বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর যা চাইবো তাই? হ্যাঁ তাই। একটু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। ওরুর কথায় কৃতিক অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করল। মনে মনেই ভাবল, পিচ্ছে মেয়ের মায়ে পড়ে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের বাকেট হ্যাট, ওয়ালেট, সিগারেট সবকিছু বের করে ওরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল। ফ্যাচ ফ্যাচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। ওরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কৃতিকের গিন্নির দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজেই হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় ওরুর দিকে। ওরু করুণ সুরে জিজ্ঞেস করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজ হাতে ওরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপির কি তোকে সাধে বলে? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণে বুকটা হালকা লাগছে ওরুর। যদিও ভিতরের কষ্টটা আকাশসম, তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও। যার দরুন হেঁচকে ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। ওরুর দুহাত কৃতিকের কাঁধের উপরে নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতেই সেই হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে বহু সময়ে নীরবতা ভেঙে ওরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানান না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবাসে যাওয়া, তার তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরে অজানা সুখের স্বপ্ন জানব না, এমন আশাতীত স্বপ্ন বিলাস করা সবাই করতে পারে না। কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকানো ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে। তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমিষেই গড়িয়ে যায়, অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটি যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটা নিশ্চয়। তাই তো ওরও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু ওরু যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি তা নাই হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কৃতিকের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানোর বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ হাওয়াটা বেশ ভালো, মনের উপরে তির্যক আলো ছড়াচ্ছে সূর্যকিরণ। তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখতে মাখতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে ওরূপ। পরনে লং স্কার্ট আর ডেমিন টপস, তার উপরে পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকেমন আঁকা কালো রঙা ট্যাটু ব্যাগ, টোট ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কৃতিকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানিক পর বাইরের পৃথিবীর মুখ দেখল ও, তাও আবার জোরাজোরিতে। গত এক সপ্তাহে ভার্সিটি যায়নি ওরু, আর না তো যাওয়ার ইচ্ছা জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দি হয়ে থাকে বলে আজ জোর করে অনু হাসপাতালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শরীরের অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যেই অপারেশন হবে, আর তারপর হয়তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। অনুর দুঃখের দিন ঘুচে যাবে, কিন্তু আদত কি ঘুচবে?
ভেবে পায় না ওরও কী করেই বা পাবে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গিয়েছে ও, অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারেনি। ছি, নিজের উপরে আরও একবার রাগের নদীতে জোয়ার এলো ওর। ও যে এত বড় আহাম্মক সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড় থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। ওর যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটাও মাংকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটো হিংস্রতায় জ্বলজ্বল করছে লোকটার। চোখ দেখে বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনায় পড়ে গেল ওর। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগেও কোথায় যেন দেখেছে ও। দেখেছে, কিন্তু এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? নিজ ভ্রু কুঞ্চিত করে ওরও বিরক্ত সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আবার কোন খ্যাতির মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধহয় ওর কথা বুঝল না, বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতেই বলার চেষ্টা করলো। হু হু আর ইউ? লোকটা জবাব দিল না, নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিচের হাতের দিকে। ওরও তার চোখ অনুসরণ করলো, আর যা দেখলো তাতে পিলে চমকে ওঠে ওর। লোকটার কালো রঙের গ্লোভস পরা হাতে বেশ বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে ওরকে আঘাত করার জন্যই অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অজানা দেশে ওরুর মতো একটা তুচ্ছ দুপয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ঙ্কর লোকটার? সে যে শত্রুতাই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে জরুরি। নয়তো এই শুনশান নীরব রাস্তায় ওকে বাঁচানো তো দূরে থাক, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলি পাকানো দুশ্চিন্তায় ঘিরে ধরেছে ওর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলা আটকে আসছে। ওর যেন শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনাতে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগেই ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরিঘাত করতে অগ্রসর হলো ওরুর পানে। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে কিছুই ঠাহর করতে পারল না ওরও। লোকটা এগিয়ে আসতেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো ও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে ওরুর শেষ গন্তব্য কোথায়। একটা না দিকবিদিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে ওরু। শেষমেশ আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝেই হাঁটুতে দু হাত ভর করে দাঁড়িয়ে পড়ল ও। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল রাস্তার অদূর পর্যন্ত। না, দু একটা চলন্ত গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে ওরু ভাবছে, আহ, তার মানে এই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর। আচমকা এমন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো ওর। দেখলো তখনকার লোকটা ওর সামনে। কিছু বদলায়নি, আগের মতোই বিশ্রী চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবারও ওই লোকটাকে দেখে আকস্মাৎ লাফিয়ে উঠে পেছনের পিচঢালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল ওর। শুষ্ক ঢোক গিলিয়ে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলো এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলকধাঁধার মতো আবার আগের জায়গাতেই ফিরে এসেছ। নিজের মূর্খামির ফল স্বরূপ আরও একবার ফেসে গেল ওরু। আপা কত করে বলেছিল আমি আগিয়ে দিয়ে আসি, অথচ ওরও শোনেনি, আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর। এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে ওরুর দিকে। ওরু যে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে পালাবে সেই শক্তি নেই ওর শরীরে। উল্টে হাত পা কণ্ঠ সব কিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। ওরুকে ভয় পেতে দেখে লোকটা খিকখিক করে হেসে বলল। ওরু এবার ঠোঁট চেপে ডুকরে কেটে উঠল। কাঁদতে কাঁদতেই দু হাতে ভর করে পেছাতে লাগলো কুচকুচে ইট ঢালা রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণ ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে, মাথাটা এদিকে সেদিকে কাত করে ঘাড় ফুটিয়ে তীক্ষ্ণ আক্রোশে উদ্যত হয়েছে ওরুকে ছুরিঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবেই ওরু চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মানসপটে। মা, আপা, আর তো কেউ নেই।
অথচ মাত্র পর দূরেই দুটো নয় বরং তিনটে মুখ ভেসে উঠেছে, মা, আপা আর সবশেষে জায়ান্ত্রিক চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করতেও দুবার ভাবে না।